প্রশ্ন শুধু কে প্লেনে উঠেছে বা কে তার সেই প্রাইভেট দ্বীপে গিয়েছে সেটা না। প্রশ্ন হলো কী ধরনের ব্যবস্থা আসলে এমন একজন মানুষকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, এলিট সার্কেলের কাছে ইউজফুল করে তোলে। এই ফাইলগুলো আমাদেরকে দেখায় ক্ষমতা, অর্থ আর মর্যাদার কাছে নৈতিকতা কিভাবে গৌণ হয়ে যায়। অ্যাবস্টেন্ট ব্যক্তি হিসেবে আমাদের কাছে কোনো প্রশ্ন না। আমাদের কাছে মূল প্রশ্ন হলো কোন ব্যবস্থা এমন মানুষদেরকে বছরের পর বছর কাজে লাগায়, বছরের পর বছর তাদেরকে রক্ষা করে এবং দরকার ফুরালে তাদেরকে নীরবে সরিয়ে দেয়। সালাম আলাইকুম। এখনই সময় বাংলার প্রথম পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক কেলেঙ্কারি নিয়ে যা শুধু একজন অপরাধীর গল্প নয়, বরং বিশ্ব ক্ষমতার নেটওয়ার্কের অন্ধকার প্রতিচ্ছবি। জেফ্রি অ্যাপস্টিন, যার বন্ধু তালিকায় ছিল রাষ্ট্রনেতা, বিলিয়নিয়ার, বিজ্ঞানী, রাজপরিবারের সদস্য এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা। অভিযোগ উঠেছে তার বিলাসবহুল সাম্রাজ্য ছিল মানব পাচার ও যৌন শোষণের কেন্দ্র। আজকে আমাদের গেস্ট হচ্ছেন জনাব শেখ ওমর। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট এবং সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি আন্তর্জাতিক রাজনীতি, বৈশ্বিক শাসন ব্যবস্থা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণমূলক লেখালেখি করে আসছেন। ইতিমধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল পলিটিক্স ও এটাই আমার পথ নামে তার দুটো বই প্রকাশিত হয়েছে। জনাব ওমর, সালাম আলাইকুম। আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিস্টার দাইয়ান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক। আপনার প্রথমে একটা রাফ আইডিয়া জানতে চাচ্ছি যে এই এপস্টিন কেলেঙ্কারি নিয়ে আপনার কি মত? অনেকে ভাবছে যে এই অ্যাবস্টেন্ট ফাইলস যেটা ফাঁস হয়েছে, সেখানে হয়তো কিছু নাম বা কিছু রাষ্ট্রনেতাদের নাম এসেছে, বা তাদের অনেক ব্যক্তিগত কেলেঙ্কারির বিষয় উঠে এসেছে। কিন্তু আমাদের আ এখানে বক্তব্য হলো যে নামগুলো আসলে মূল প্রশ্ন না। মূল প্রশ্ন হলো এত ভয়ংকর অপরাধ বছরের পর বছর কিভাবে চলতে পারে? যখন চারপাশে ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো। অ্যাবস্টেইন আসলে পশ্চিমা বিশ্বের কোনো ব্যতিক্রম না। সে ছিল পশ্চিমা ব্যবস্থার একটা ফল, রেজাল্ট, যেখানে ক্ষমতা, অর্থ আর নৈতিকতার পতন একসাথে কাজ করে। এই ফাইলগুলো শুধু একজন এলিট সার্কেলের অপরাধীর গল্প না। আসলে এগুলো দেখায় যে, যে পশ্চিমা বিশ্ব নিজেকে মানবাধিকার আর আইনের শাসনের অগ্রদূত বলে, তারা ভেতরে, ভেতরে কিভাবে নীরবতা আর প্রিভিলেজ দিয়ে একটা ভয়ংকর অপরাধকে রক্ষা করে। তাই আজ আমরা আসলে আ যেটা আলোচনা করতে এসেছি, সেখানে আমাদের একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে শেষ করতে হবে যে এই পশ্চিমা সভ্যতা এবং বিশ্ব যে ব্যবস্থাটা আমাদের সামনে আছে, অ্যাবস্টেন্ট ফাইলস আসলে সেটার একটা অন্ধকার দিক আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। সো কিভাবে উন্মুক্ত করে দিয়েছে, সেটার কি, কি ইমপ্লিকেশন সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো জনাব ওমর, এই এপস্টিন ফাইলস আমরা যা বুঝি যে 3 মিলিয়ন ডকুমেন্টস, 2000-এর বেশি ছবি, ভিডিও, এটা আসলে কি শুধু ওইটুকুই নাকি এটার মধ্যে আরো গভীর কিছু আছে যেটা মানুষ এখনো ঠিকভাবে ধরতে পারছে না? অবশ্যই এখানে অনেক কিছু আছে যেটা আ এখনো অনেক কিছু প্রকাশ হয়নি। কারণ অ্যাবসেন্স ফাইলকে আমরা যদি কিছু বিচ্ছিন্ন যৌন অপরাধের গল্প মনে করি, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভুল হবে। ফাইলগুলো আসলে দেখিয়েছে একেবারে কুৎসিত একটা বাস্তবতা। যেখানে ক্ষমতা আর সেক্সুয়াল এক্সপ্লয়টেশন কিভাবে একসাথে কাজ করেছে। এবং এগুলো কোনো গুজব না। এগুলো হয়েছে দীর্ঘদিনের কোর্ট প্রসিডিং এর রেজাল্ট থেকে এসেছে। কোর্টের ডকুমেন্ট, ভিকটিমদের টেস্টিমনি, ফাইল লগস, ফোন কল, বহু কিছু থেকে এই ডকুমেন্টগুলো তৈরি করা হয়েছে। আমরা ফাইলগুলোতে যা দেখি যে এগুলো এখানে বলা হয়েছে খুব অল্প বয়সী মেয়েদেরকে বারবার একই জায়গায় নেয়া হয়েছে। প্রাইভেট জেট, প্রাইভেট আইল্যান্ড, লাক্সারি হাউসেস, এগুলো একটা সভ্যতার একটা এমন একটা ভয়ংকর মুখ, এমন সব ভয়ংকর ব্যক্তিদেরকে আমরা যেখানে দেখতে পাই, যারা নিজেদেরকে বিশ্ব নেতা দাবি করে এবং সেই সভ্যতার আ আ প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম, যেটা গত ১০০ বছর ধরে নিজেকে আ বিশ্বের মোরাল পাওয়ার হিসেবে দাবি করে আসছে। সো এই ফাইলগুলো আসলে আমাদেরকে দেখাচ্ছে একজন প্রমাণিত চাইল্ড সেক্স ট্রাফিকার কিভাবে বছরের পর বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের সামাজিক জগতে এলিট সার্কেলে ঘোরাঘুরি করেছে। রাষ্ট্রপ্রধান, প্রিন্স, বড় ব্যবসায়ী, মিডিয়া, একাডেমিক জগতের প্রভাবশালী ব্যক্তিরা সবসময় তার
চারপাশে ছিল যেটা আমরা দেখেছি। সো এখানে প্রশ্ন শুধু কে প্লেনে উঠেছে বা কে তার সেই প্রাইভেট দ্বীপে গিয়েছে সেটা না। প্রশ্ন হলো কি ধরনের ব্যবস্থা আসলে এমন একজন মানুষকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, এলিট সার্কেলের কাছে ইউজফুল করে তোলে। এই ফাইলগুলো আমাদেরকে দেখায় ক্ষমতা, অর্থ আর মর্যাদার কাছে নৈতিকতা কিভাবে গৌণ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এসব কিন্তু একেবারে ওপেন সিক্রেট ছিল। বছরের পর বছর ধরে চলেছে। কিন্তু তারপরেও পশ্চিমা সিস্টেম এটাকে থামাতে পারেনি। তাই এখানে শুধু কে অপরাধ করেছে প্রশ্ন সেটা না। প্রশ্ন হলো এত ভয়াবহ জিনিস জানার পরেও কিভাবে পশ্চিমা সিস্টেম এটাকে অ্যালাউ করেছে এবং কেন সেই সিস্টেম আ নড়েনি এবং সেই সিস্টেম কেন ইফেক্টিভ হয়নি? এটা হচ্ছে এই এবসেন্স ফাইলের আমি মনে করি সবচেয়ে জটিল প্রশ্ন। আর এখানে আপনি যেভাবে বললেন যে বিভিন্ন বিলিয়নের বিভিন্ন রাষ্ট্রনেতা এখানে ছিল, তো আমরা এটা নিয়ে কথা বলার সময় বারবার দেখা যায় এপস্টিন ফাইল, যেহেতু এটার নাম এপস্টিন, জেফ্রি এপস্টিনকেই ক্রিমিনাল হিসেবে ধরি। তো জেফ্রি এপস্টিন কি এখানে একা অপরাধী ছিল, নাকি তার সাথে অন্যরা জড়িত ছিল, নাকি সে সিম্পলি একটা এলিটদের জন্য একটা সার্ভিস প্রোভাইডারের মতো ছিল? না, এইখানে তো খুব সতর্ক থাকা দরকার আমাদের। আপস্টিন অবশ্যই নিজে একজন ভয়ংকর অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সে তো একা এই অপরাধগুলো করতে পারে না। সে একা মানুষ ছিলও না। আমরা তার পার্টিগুলোর ছবি দেখেছি, তার প্রোগ্রামের ছবিগুলো দেখেছি। সে তো একা মানুষ ছিল না। বরং পশ্চিমা এলিটদের পুরো এলিটস যে প্লেজার সিস্টেম, এলিটদের যে প্লেজার সিস্টেম সেটার সে হচ্ছে একটা অংশ। সে হচ্ছে এমন একজন মানুষ যে তাদেরকে একটা প্লেজারের দরজা খুলে দিত। তো সে তো কাউকে ওখানে জোর করে নিয়ে যায়নি। যে ট্রাম্প বলেন কিংবা আ যে সমস্ত বিলিয়নিয়াররা সেখানে গিয়েছে, ইলন মাস্ক কিংবা আ অন্য যাদের নাম এসেছে, তারা কেউই সেখানে জোর করে গিয়েছে, কেউ কাউকে ধরে নিয়ে গেছে এমন তো নয়। বরং সে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখানে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা প্রাইভেসি পেত। একটা সাইলেন্স পেত এবং তারা এ ধরনের কাজ করার পরও অ্যাকাউন্টেবিলিটি থেকে দূরে থাকতো। এই সিস্টেমে অ্যাবস্টেইন ছিল রিপ্লেসেবল। আজ এ এরা আ সে নেই, অন্য কেউ হয়তো তার জায়গাটা দখল করে নেবে। অন্য কেউ ক্ষমতাধরদেরকে পশ্চিমে এই ধরনের সুবিধাগুলো দিবে। সো সমস্যা এখানে আসলে একজন মানুষ না। সমস্যা হলো ওই যে সেই ব্যবস্থাটা, যে ব্যবস্থায় এই ধরনের একটা অপরাধী বছরের পর বছর টিকে থাকে এবং এলিটদের সমর্থন নিয়েই টিকে থাকে। অ্যাবসেন্ট ফাইলসে যে নথি বা ভিডিও ফুটেজ বের হয়েছে সেখানে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের একাধিক ধনী ও রাজপরিবার ঘনিষ্ঠ ব্যক্তিরাও অ্যাপস্টিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করত। শুধু পশ্চিমা বিশ্ব না। তো তাহলে দেখা যায় যে মিডল ইস্টের যে কানেকশন এখানে দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা একটা বৈশ্বিক নেটওয়ার্ক বলতে হবে। শুধুমাত্র আমেরিকান নেটওয়ার্ক নয়। সো আর আমরা এখানে যেটা বলছি সেটা কোনো কনস্পিরেসিও নয়, কনস্পিরেসি থিওরিও নয়। কারণ একদম খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এটা একটা আ গ্লোবাল এলিট কালচারের অন্ধকার দিক। যেখানে অনেক ক্ষমতাধর, অনেক অর্থ সম্পদ সম্পন্ন কিংবা আ মিডিয়া এবং সোশ্যাল সার্কেলে যারা অনেক পরিচিত সেলিব্রিটি, তারা তার সেখানে গিয়েছে। সো অবশ্যই সে কোনো একজন ব্যক্তি নয়, সে একজন সার্ভিস প্রোভাইডার এবং এই ধরনের সার্ভিস প্রোভাইডার হিসেবে সে একা নয়। এ ধরনের আরো অনেক সার্ভিস প্রোভাইডার পশ্চিমে আছে। এইখানে একটা কন্ট্রাডিকশন আমি একটা লে পার্সন হিসাবে দেখি, যে আমাদেরকে যেভাবে বোঝানো হয় বা আমরা অনেকে যেটা দেখি যে পশ্চিমা বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য একটা সিম্বল, যে একটা সিস্টেম কিরকম জাস্ট হতে পারে, কিরকম রুল অফ ল থাকতে পারে। তো এই ধরনের একটা সিস্টেমে এতদিন ধরে এই এলিটরা জবাবদিহির বাইরে কিভাবে থাকতে পারলো? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে আইন আর আইনের প্রয়োগ এক জিনিস না। বইয়ে যে আইন লেখা থাকে সে আইন হয়তো সবার জন্য সমান, কিন্তু পশ্চিমা ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার কিংবা আইন ব্যবস্থার একটা বড় ত্রুটি যেটা দেখা যায় যে বাস্তব এনফোর্সমেন্টের ক্ষেত্রে আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমান হয় না। এই বিতর্ক আজকে থেকে নয়, এটা আপনি দেখবেন যে একেবারে গ্রিক সভ্যতার সময় থেকে, প্লেটো অ্যারিস্টটলের যুগ থেকেই এই কোশ্চেনটি আসছিল যে আইন কি আসলেই ধনীদের জন্য যেভাবে প্রয়োগ করা হয় সেভাবেই কি গরিবদের ক্ষেত্রেও প্রয়োগ হয় কিনা। সো এখনো আমরা এটা দেখতে পাচ্ছি যে ধনী ও প্রভাবশালীদের জন্য কিন্তু আইন সেভাবে প্রয়োগ হয় না যেভাবে রাষ্ট্রের একজন সাধারণ মানুষের জন্য হয়। কারণ এই এলিট
ব্যক্তিদের জন্য অনেক বড়, বড় আইনজীবীরা থাকেন। তাদের পলিটিক্যাল কানেকশন থাকে। তারা পলিটিক্যালি প্রেশার তৈরি করতে পারে। তাদের মিডিয়া প্রভাব থাকে। আবার যারা পশ্চিমের দেশগুলোতে বিশেষত আমেরিকাতে যারা প্রসিকিউটর হিসেবে থাকে, তারাও অনেক ক্যালকুলেশনের ভিতর দিয়ে যায়। আ তারা কোন মামলা সেফ, কোন মামলা রাষ্ট্রের জন্য বিপজ্জনক না, কোন মামলা কতটুকু তাদের জন্য বেনিফিশিয়াল, সেই জিনিসগুলো তারা বিবেচনা করে কিন্তু মামলা চালায়। যেমন আপনারা এই এই জেফ্রি এপস্টেইনের ঘটনাতেও দেখতে পাবেন যে সে কিন্তু ২০০৮ সালেই আ আ তার একটা প্লি ডিল ছিল আমেরিকাতে। প্লি ডিল মানে হচ্ছে সেখানে অপরাধীরা যখন দোষ স্বীকার করে নেয় তখন আ সেখানে আ একটা ছোটখাটো একটা সাজা দিয়ে সেই জিনিসটার সমাধান, অপরাধের সমাধান করে ফেলা হয়। যেমন জেফ্রি এপস্টেইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ২০০৮ সালে সে ফ্লোরিডায় একটা অস্বাভাবিক নমনীয় প্লি ডিল পেয়েছিল। যেখানে ফেডারেল চাইল্ড সেক্স ট্রাফিকিং এর অভিযোগ এড়িয়ে তাকে শুধু অঙ্গরাজ্য পর্যায়ের একটা তুলনামূলক হালকা অপরাধে দোষ স্বীকার করতে বলা হয়। ওই চুক্তির ফলে সে কয়েক বছর জেল এড়িয়ে যায়। আ আ দিনে কাজ করার জন্য জেলের বাইরে সুযোগ পায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার সহযোগী এবং তার যারা প্রভাবশালী ক্লায়েন্ট ছিল তাদের বিরুদ্ধে ফেডারেল তদন্ত আমেরিকাতে সেটা কার্যত বন্ধ হয়ে যায়। তো যেটা নিয়ে এখন অনেক সমালোচনা চলছে। তো তাহলে দেখা যাচ্ছে যে এটা একেবারে একটা ইনস্টিটিউশনাল ফেইলিউর ছিল। পশ্চিমা যে আইন ব্যবস্থা বা আমেরিকার যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থারই আমরা এটা একটা ফেইলিউর বলব যে এখানে সে কিভাবে এ ধরনের ব্যক্তিরা প্রিভিলেজ পায়। আ এটা কিন্তু একবারে স্ট্রাকচারাল প্রিভিলেজ। এমন না যে সে আ ব্যক্তিগতভাবে বা অন্যায়ভাবে এই প্রিভিলেজটা অ্যাভেইল করেছে। সো তার মানে এই যে তাদের যে জুডিশিয়াল সিস্টেম, এখানে খুব বড় ধরনের লুপ হোলস আছে। সো এই যে অপরাধটা ছিল, এটা যেমন তাদের বিচার ব্যবস্থার একটা ফেইলিউর, পাশাপাশি এখানে একটা মিউচুয়াল সাইলেন্স এর ব্যাপারও ছিল। কারণ এই যে তার যারা ক্লায়েন্ট, ক্ষমতাবান ব্যক্তি যারা, তারাও কিন্তু এই অপরাধ জগতে ঢোকার পর তারাও একজন আরেকজনকে তো পার্টিতে দেখতে পায়। কিন্তু কেউ কারোটা প্রকাশ করে না। এই মিউচুয়াল সাইলেন্স একজন আরেকজনের জন্য মুখ বন্ধ রাখে। কারণ প্রত্যেকে জানে যে আমি যদি একজনের বিরুদ্ধে মুখ খুলি তাহলে আরো অসংখ্য মুখ খুলে যাবে এখানে। সো এই নীরবতার দেয়াল হচ্ছে সবচেয়ে ভয়ংকর এবং এটা আ পশ্চিমা এলিট কালচারের মধ্যে যে অপরাধের প্রবণতা সেটাকে অনেক বেশি সুবিধা দেয়। মানে এমন একটা ইকোসিস্টেম সেখানে গড়ে উঠেছে তাদের এই জুডিশিয়াল সিস্টেমের কারণে, কিংবা তাদের এই আ প্রভাবশালীদের জন্য আইনের ব্যতিক্রমী প্রয়োগের জন্য, মানে আনইভেন প্রয়োগের জন্য যে অসম প্রয়োগ সেটার জন্য, সেই কারণে দেখা যায় যে এ ধরনের অপরাধকে শেষ পর্যন্ত সমাজের মধ্যে ব্যাপকভাবে চলতে দেয়া হয়। সেটার কোনো প্রতিকার আইনি ব্যবস্থায় বা বিচার ব্যবস্থায় পাওয়া যায় না। তাইলে আহ, এই কেলেঙ্কারিটা আমরা পশ্চিমা মতাদর্শকে যেভাবে দেখি, তারা মানবাধিকারের কথা বলে, আইনের শাসনের দাবি করে, তাদের পুরো সিস্টেমটাকে কি প্রশ্নবিদ্ধ করছে না? হ্যাঁ, অবশ্যই প্রশ্নবিদ্ধ করছে। কারণ এই সভ্যতাই তো আমাদেরকে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, রুল অফ ল, ইউনিভার্সাল ভ্যালু এই সমস্ত কিছু শিখিয়েছে। কিন্তু অ্যাবস্টেন্স ফাইলের ক্ষেত্রে তো আমরা দেখেছি সেই মূল্যবোধ সিলেক্টিভলি প্রয়োগ করা হয়। যখন একই ব্যবস্থা অন্য দেশকে ওয়ার অ্যান্ড টেরর, স্যাংশন, রেজিম চেঞ্জ ইত্যাদি শেখায়, তখন তো মানুষ প্রশ্ন করবেই যে যেই পশ্চিমা ব্যবস্থা এখন আমাকে রেজিম চেঞ্জের গল্প শোনাতে আসলো, আমাকে আ মানবিক মূল্যবোধের কথা বলছে, তারা অ্যাবস্টেইনের এই কালো সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? যেমন আ আ ধরেন যে অ্যাবস্টেইনের ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম অনেকবার এসেছে। অনেকবার আসলেই যে সে অপরাধী আমি নিশ্চিতভাবে সেটা বলছি না। কিন্তু তার যে খুব উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ ছিল, আ ক্লিনটনের নামও সেখানে এসেছে, ছবি এসেছে। সো তাইলে সেইটা তো প্রমাণ করে যে এই পশ্চিমা সভ্যতার সর্বোচ্চ পর্যায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা স্তরেই এপস্টাইনের যাতায়াত ছিল। সো তাহলে তাদের নিজের যে রাষ্ট্র ব্যবস্থা এবং মতাদর্শ সেটাকে আমরা এই পরিস্থিতির জন্য দায়ী করব। এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে তার মতাদর্শ যে ব্যক্তি স্বাতন্ত্র্য শেখায়, যে ইন্ডিভিজুয়ালিজম শেখায়, যে পার্সোনাল ফ্রিডম শেখায়, যে ব্যক্তিগত স্বাধীনতার যে ব্যাপারটা শেখায়, সেন্সুয়াল প্লেজারের যে রাইট শেখায়, সেখানে তো তাদেরকে শেখানোই হয়েছে যে সেন্সুয়াল প্লেজার ইজ দ্য আল্টিমেট হ্যাপিনেস। তো তাহলে একজন মানুষ সেখানে যে কনসেন্টের ভিত্তিতে, কিংবা হচ্ছে কারো যদি কোনো অভিযোগ না থাকে সেটার ভিত্তিতে, যেমন এই যে এই শিশুগুলোকে আমরা দেখেছি যে তুরস্ক বা বিভিন্ন জায়গা থেকে কিনে নেওয়া হয়েছে। তো সেখানে পশ্চিমে একটা প্রশ্ন আসে যে এদেরকে তো
এদেরকে তো আমেরিকান সয়েল থেকে সংগ্রহ করা হয়নি বা আমেরিকার নাগরিকও তারা না। সো আমেরিকানদের নাগরিক অধিকার হয়তো সেখানে ক্ষুণ্ণ হয়নি। সো সেন্সুয়াল প্লেজারের যে স্বাধীনতা সেখানে আছে সেটা তারা নিজেরা নিজেদের মতো করে প্রয়োগ করতে গিয়েছে। কারণ সেখানে তো আপনি জানেন যে প্রায় ৪০০-৫০০ বছর ধরে এটা শেখানো হয়েছে যে সেকুলারিজম তাদের বিশ্বাসের জায়গা নিয়েছে এবং তারা ধর্মকে রাষ্ট্র থেকে, সমাজ থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে নিয়েছে। সো সেই ক্ষেত্রে তারা তো অ ম্যাক্সিমাম হ্যাপিনেস অ্যাটেইন করার একটা চেষ্টা করবেই। তো সেই হ্যাপিনেস অ্যাটেইন করার যে অর্জন করার যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আজকে আমরা অ্যাবস্টেইনের এই এলিট সার্কেলের প্লেজার গুলোর মধ্যে দেখতে পাচ্ছি। সো এটা আমরা এখন আ নিশ্চিতভাবে বলতে পারি যে পশ্চিমা যে মতাদর্শ, তাদের যে আ সা ব্যক্তি স্বাধীনতা কিংবা ফ্রিডমের যে চিন্তা, সেন্সুয়াল প্লেজার এর যে চিন্তা, সেটার একটা রেজাল্ট হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি। সো এখনই আমরা এটাও বলব না যে পশ্চিমা আদর্শ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু অবশ্যই এটা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এটার মোরাল অথরিটি গভীরভাবে আ ক আঘাতপ্রাপ্ত হয়েছে আমি বলব। তো আপনি জনাব ওমর এখানে একটা কথা বললেন যে যেহেতু অনেকেই ভিকটিম অনেকেই আমেরিকান ছিল না, তো হয়তো এটা তারা আমেরিকার মানুষের রাইটে আঘাত হিসাবে দেখে নাই। তো এখানে আমি যেটা বুঝলাম যে তাদের ক্ষেত্রে বা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পায় যে আইন আসলে সবার জন্য সমান না। তাহলে এইখানে কি এই রাষ্ট্র ব্যবস্থার উপর মানুষের আস্থাটা ভাঙবে? এবং তাহলে এপস্টিন ফাইলস বাই এক্সটেনশন কি আমরা বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডারটা বুঝি এটার ভাঙনের একটা ইঙ্গিত? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আইন যে সমান না সেটা তো অলরেডি অ্যাবস্টিন ফাইলের বহু ঘটনার মাধ্যমে এটা প্রমাণ পায়। আর তাদের পশ্চিমাদের যে পররাষ্ট্রনীতি সেখানেও আপনারা দেখবেন যে তারা কিন্তু মিশরে কখনো আ আমেরিকা মিশরে কখনো সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কন্টিনিউয়েশন এর কথা সেখানে তারা বলে না। সেটা তারা হয়তো সেই সেইম কথাটা বাংলাদেশে বলবে বা মালয়েশিয়াতে বলবে। সো তারা তো আ তাদের যে আইন বা তাদের যে আদর্শ সেটা তারা নিজেদের দেশেও আ সমানভাবে প্রয়োগ করে না, আবার সব দেশেও তারা সমানভাবে প্রয়োগ করে না। যেমন মিডল ইস্টের রাজতন্ত্রগুলোর ক্ষেত্রেও তারা কখনো প্রশ্ন করেনি যে সেখানে গণতন্ত্রের স্পেস কোথায়? যে সো একইভাবে আমরা বলব যে পশ্চিমা দেশগুলোতে বা খোদ আমেরিকাতে যে আজকে অ্যাবসেন্স ফাইল নিয়ে যে জনমতের যে চাপ তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রতি জনগণের যে অবিশ্বাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে সিগনিফিক্যান্ট। কারণ এটা তো আ যেই মামলার কারণে ২০১৫ সালের যে মামলার কারণে এই ফাইলগুলো এখন আমরা প্রকাশিত হতে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু একদিনে হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় ১০ বছর বা তার চেয়েও বেশি লেগেছে এই ফাইলগুলো আজকের পর্যায়ে আসতে। আস্তে আদালতের অর্ডারের মাধ্যমে এই নথিগুলো উন্মুক্ত করা হয়েছে। তো এই দীর্ঘ সময়ে আ আমেরিকার জনগণেরই যে আ রাষ্ট্রের প্রতি যে অবিশ্বাস, সেটা কিন্তু এই রাষ্ট্রকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় আঘাত হিসেবে আ আসতে পারে। কারণ কি? কারণ রাষ্ট্র তো আসলে শুধু পুলিশ বা আদালত দিয়ে বা সরকার ব্যবস্থা দিয়ে টিকে থাকে না। রাষ্ট্র টিকে থাকে জনগণের বিশ্বাস দিয়ে। যখন মানুষ বারবার দেখে যে কোন রাষ্ট্রে এলিটরা বারবার পার পেয়ে যাচ্ছে, সাধারণ মানুষ শাস্তি পাচ্ছে, তখন একটা জায়গায় গিয়ে মানুষ কিন্তু বলে যে, "এই সিস্টেম আমার না।" তখনই কিন্তু জনগণের মধ্যে সম্মিলিতভাবে রাষ্ট্রের প্রতি যে ট্রাস্ট, যে বিশ্বাস সেটা ভাঙা শুরু হয়। এটা হঠাৎ করে হয় না, ধীরে হয়, ধাপে হয়। ১ম এ জনগণের মধ্যে হতাশা তৈরি হয়, তারপর এক ধরনের রিল্যাক্টেন্সি তৈরি হয়, অবশ্যই এক পর্যায়ে ক্ষোভ হয় এবং সেই ক্ষোভ একসময় বিস্ফোরণ আকারে দেখা দেয়। ইতিহাসে আমরা দেখব যে বড় রাষ্ট্রগুলো যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো কিন্তু আ ভেঙে গিয়েছে এই ট্রাস্ট হারানোর জন্য। যেমন আমরা সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে সেখানে কিন্তু জনগণ অর্থনৈতিক আ আ দুরবস্থার জন্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে, ব্যাপারটা এমন না। যে আদর্শ দিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল, জনগণ যখন সেই আদর্শকেই প্রশ্নবিদ্ধ করছিল, জনগণ যখন মত প্রকাশের স্বাধীনতার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করছিল, তারপর যখন ৮০ দশকে সীমিত আকারে সেটা অ্যালাউ করা হয় গ্লাসনোস্ট পেরেস্ত্রোইকা, তারপরেই কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। সো বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডার, সেটাও কিন্তু পশ্চিমাদের ক্যাপিটালিস্ট বিশ্বের কিছু বিশেষ কনসেপ্ট এবং ধারণার উপর দাঁড়িয়ে আছে এবং আ জনগণ যখন দেখবে যে ওই যে বিশ্বাসগুলো, ওই যে চিন্তাগুলো যেটার ভিত্তিতে তার রাষ্ট্র টিকে আছে, যেই ভিত্তিতে তার এই ওয়ার্ল্ড অর্ডার টিকে আছে, সেটাকে
জনগণ যখন প্রশ্ন করতে শুরু করবে পশ্চিমা বিশ্বে, যেই প্রশ্ন অবশ্যই চলছে গত কয়েক বছর ধরে চলছে। আপনারা গ্লোবালাইজেশন বিরোধী যে আন্দোলন দেখেছেন, ডব্লিউটিও বিরোধী যে আন্দোলনগুলো দেখছেন, কিংবা এখনো অ্যাবসেন্স ফাইল নিয়ে যে আন্দোলন দেখছেন, কিংবা মিডল ইস্টে মার্কিন পলিসি নিয়ে, পশ্চিমা দেশগুলোর পলিসি নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পশ্চিমের জনগণই পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। সো এই ধরনের ঘটনায় অ্যাবস্টেইন ফাইলের মতো ঘটনাগুলোতে মানুষের বিশ্বাস রাষ্ট্রের প্রতি এবং ওই ওয়ার্ল্ড অর্ডারের প্রতি ধীরে ধীরে কমে যাচ্ছে। সো মুসলিম বিশ্ব কিন্তু দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের এই দ্বিচারিতা দেখছে, যেটা আমি বললাম যে মিডল ইস্টের ক্ষেত্রে তাদের যে দ্বিমুখী আহ, আচরণ সেটা দেখছে। মুসলিম বিশ্ব এটা নিয়ে খুব বেশি কনফিউজ না, কিন্তু মুসলিম বিশ্বের দাবিটাই এখন হচ্ছে একদম প্রামাণ্যভাবে উপস্থাপিত হয়েছে পশ্চিমা দেশের জনগণের সামনে। সো জনগণ তাদের রাষ্ট্রকে এখন শুধু সন্দেহ করবে না, তারা পরিষ্কার দেখতে পাচ্ছে যে এখানে একটা বৈষম্য এবং শোষণের কাঠামো তাদের দেশে টিকে আছে। সো এটা ধীরে ধীরে তাদের রাষ্ট্র ব্যবস্থাকে এবং তাদের বিশ্ব ব্যবস্থাকে অবশ্যই ভাঙনের দিকে নিয়ে যেতে পারে। তাহলে এপস্টিন ফাইল রিলিজ নিয়ে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আমরা দেখি। এইটা হঠাৎ করে রিলিজ হওয়া, এটা কি নর্মাল প্রসিডিউরের মধ্যে, নাকি এটা রাষ্ট্রকে আঘাত করার কোনো ওয়ে? না, এটা কনস্পিরেসি থিওরি নিয়ে আমরা কথা বলবো না, কারণ অ্যাবস্টেইন কিভাবে মারা গিয়েছে কিংবা এই ফাইলগুলো কেন প্রকাশ হয়েছে, সেটা নিয়ে যদি আমরা এমন কোনো ডেটা নিয়ে কথা বলি যেটা এখনো নিশ্চিত না, অনিশ্চিত তথ্যের ভিত্তিতে আমরা কথা বলবো না, কারণ অনিশ্চিত তথ্যের ভিত্তিতে আসলে পলিটিক্যাল অ্যানালিসিস চলে না। সো সে কিভাবে মারা গেছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিংবা কিন্তু তার মৃত্যুর পর কি ঘটেছে সেটা খুব স্পষ্ট, এবং একটু আগেই আমি বলেছি কোন প্রক্রিয়ায় 2015 সালে একটা মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু দীর্ঘদিনের আইনি লড়াই শেষে, এবং মার্কিন কংগ্রেসে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে, সেইটার প্রক্রিয়া হিসেবে ধাপে ধাপে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং এফবিআই বাধ্য হয়ে এই নথিগুলো প্রকাশ করেছে। সো এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে খুব স্বাভাবিকভাবে এসেছে এটা না, জনগণের আন্দোলন, ভিকটিমদের প্রেশার, বিভিন্নভাবে মিডিয়ার প্রেশার, সেগুলোর রেজাল্ট হিসেবে ধাপে ধাপে রাষ্ট্র বাধ্য হয়েছে এই নথিগুলো প্রকাশ করতে। তারপরেও তো এটা অনেক এডিটেড ভাবে বেশ কিছু জিনিস কেটে কুটে দিয়ে প্রকাশ করা হচ্ছে। সো আমি কনস্পিরেসি থিওরির দিকে যাব না, এবং মানে এটাকে প্রকাশ করার কারণটা হচ্ছে দীর্ঘ আইনি লড়াই, আমরা সেটাই বলবো, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে আসলে কি প্রকাশ পাচ্ছে এবং সেটার কারণে কি প্রতিক্রিয়া হচ্ছে, সেই দিকে আমরা আমাদের বিশ্লেষণকে নিয়ে যাব। জনাব উমর, আসলে এপস্টিন ফাইল 3 মিলিয়ন পেজ, এটা নিয়ে কথা বলা আসলে শেষ করা সম্ভব না। তবে আপনার পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য এই এক্সপোজার থেকে কি শিক্ষা থাকতে পারে? এই ঘটনাগুলো আসলে দেখায় যে যাদের হাতে বিশ্ব রাজনীতির সিদ্ধান্ত, যারা বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধের অনুমোদন দেয়, যারা বিভিন্ন জায়গায় নৈতিক ভাষ্য তৈরি করার চেষ্টা করে, একটা আহ, মূল্যবোধের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে, তারা নিজেরাই কি ধরনের অন্ধকারের সামাজিক জীব, কি ধরনের অন্ধকার একটা সমাজের অংশ। সবচেয়ে বড় শিক্ষা হলো যে এই যে সভ্যতা, পশ্চিমা সভ্যতা, তার যে আহ, অর্থ সম্পদ, তার যে অস্ত্র, তার যে মিডিয়া, এগুলো খুব শক্তিশালী, এটা সত্য, কিন্তু আদর্শিকভাবে তারা মোটেও শক্তিশালী নয়। তাদের আইডিওলজি কি পরিমাণ দুর্বলভাবে ফাংশনাল, সেটা এই এই সমস্ত এক্সপোজার আমাদেরকে পরিষ্কার করে দেয়। আমাদেরকে দেখায় যে তাদের এলিট সোসাইটি কি ধরনের অনৈতিক প্রেজারের মধ্যে ডুবে থাকে। এনলাইটেনমেন্টের দাবিদাররা আমরা দেখতে পাই যে আসলে তারা অন্ধকারের ব্যাপারী। ফ্রিডম ও মুক্তির গান শোনানো পশ্চিম আসলে দাসত্ব, শোষণ আর শৃঙ্খলের কালো জাদুকর। এখানে রাইট এবং রঙের কোনো স্থায়ী মানদণ্ড কিন্তু পশ্চিমে নেই, কারণ তারা জীবন থেকে স্রষ্টাকে অনেক আগেই আলাদা করে দিয়েছে। মানুষের ইচ্ছা, স্বার্থ, ক্ষমতাই সেখানে আইন হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়াটাই সেখানে আইন। সো মুসলিমদের জন্য এখানে আসলে নতুন কোনো শিক্ষা নেই, কারণ মুসলিমরা কখনোই পশ্চিমের এই যে সেকুলার জীবন ব্যবস্থা, এটাকে আস্থার সঙ্গে মেনে নেয়নি। হয়তো চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস হিসেবে এটা কোথাও কেউ মেনে নেয়নি। বরং এই যে পশ্চিমা এলিটরা, তারাই মুসলিম দেশগুলোতে যুদ্ধের সিদ্ধান্ত দিয়েছে একটার পর এক,
দেশকে বিভিন্ন নামে যুদ্ধ করে লণ্ডভণ্ড করে দিয়েছে। আমাদের সীমান্তগুলো আ নিজেরাই এঁকে দিয়েছে, আবার নিজেরাই সেগুলো ভাঙার চেষ্টা করেছে। আমাদেরকে জোর করে তাদের সেকুলারিজম, তাদের মূল্যবোধ, তাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্র ইত্যাদি গেলানোর চেষ্টা করা হয়েছে। যদিও এগুলো তাদের দেশেই এখন ফেইল করছে। সো এপস্টেইনস ফাইলস আমাদেরকে আরো মনে করিয়ে দেয় যে এদের কোনো অধিকারই নেই নিজেদের এই নোংরা ও ব্যর্থ ব্যবস্থাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার। এবং এই ফাইল আমাদেরকে মুসলিমদের জন্য বিশেষত খুব নতুন কোনো যে সত্য শিখিয়েছে এমন না। কিন্তু সত্যটাকে এমনভাবে এক্সপোজ করেছে, এমন এক জায়গায় নিয়ে এসেছে, এখন আমরা আ গ্লোবাল সাউথ কিংবা মুসলিম বিশ্ব যেটাকে আলাদা, আলাদা করে জানতাম, এখন আমরা সহ পুরো পশ্চিমা বিশ্ব, পুরো ওয়ার্লড এখন এগুলোকে একসাথে দেখতে পাচ্ছে। সো এই ক্ষেত্রে এখন আর পশ্চিমা বিশ্ব কখনোই তাদের আইডিওলজিক্যাল শ্রেষ্ঠত্ব এটা আর কখনোই তারা দাবি করতে পারবে না। সো এখানে এবং আমরা এটাও মনে করব না যে বা এটাও এই ধরনের দাবিও আমরা গ্রহণ করব না যে কোনো একজন বিচ্ছিন্ন ব্যক্তির অপরাধ এটা ছিল। আমরা এটাও প্রশ্ন করব না যে এই ব্যক্তিই কেন এই অপরাধগুলো করেছে। অ্যাবস্টেইন ব্যক্তি হিসেবে আমাদের কাছে কোনো প্রশ্ন না। আমাদের কাছে মূল প্রশ্ন হলো কোন ব্যবস্থা এমন মানুষদেরকে বছরের পর বছর কাজে লাগায়? বছরের পর বছর তাদেরকে রক্ষা করে এবং দরকার ফুরালে তাদেরকে নীরবে সরিয়ে দেয়। যখন কোনো সভ্যতা ক্ষমতার জন্য নৈতিকতার সঙ্গে আপোস করে তখন কিন্তু তাদের এই ধাপে, 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 ধাপে পতনগুলো আসে। এই পতন অবশ্যই আসে। কিন্তু হয়তো ধীরে, ধীরে এবং নীরবে আসে যেটা আমরা এখন পশ্চিমা বিশ্বে দেখতে পাচ্ছি। সো পশ্চিমা বিশ্বে আপস্টেইন কোনো ব্যতিক্রম না। সে পশ্চিমা সভ্যতার একটি আয়না। আর সেই আয়নায় যা দেখা গেছে সেটা আমাদেরকে নীরব থাকার কোনো সুযোগ দেয় না। ধন্যবাদ জনাব উমর আজকে আপনার সময়ের জন্য। এই এপস্টিনের বিষয়টা আসলে আমাদের এত লাইটলি বুঝার অবস্থা না। এটা নিয়ে আমাদের আরো থিঙ্ক করতে হবে যে এপস্টিন যে আসলে শুধু এপস্টিন না, এপস্টিন হচ্ছে একটা হোল সিস্টেম। আজকে ইনশাল্লাহ আপনার কনভারসেশন এই পর্যন্তই থাকবে। তবে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে আরো কথা হবে কোনো আরেকদিন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ। দর্শক আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আরেকদিন দেখা হবে আরেক এপিসোডে। আসসালামু আলাইকুম।